দাহ্য পদার্থের কারণে প্রায় ২৭ ঘন্টা লাগলো বিমানবন্দরের আগুন নেভাতে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল, শত কোটি টাকা ক্ষতির শঙ্কা। কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া প্রতীক মানবে না এনসিপি। ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। জামাত পিয়ারের আন্দোলনকে প্রতারণা মনে করেন নাহিদ। বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য সালাউদ্দিনের। জুলাই সনদের আইনি ভিত্তি চেয়ে জামাত খেলাফতের নতুন কর্মসূচি। জুলাই সনদে সই করল গণফোরাম, বাকিদেরও স্বাক্ষরের আহ্বান কমিশনের। বাস্তবায়ন নিয়ে সব দলকে যৌক্তিকভাবে একমত হওয়ার পরামর্শ। প্রচলিত সব রীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি তাহলে তো খেসারত আমাদের আরো ২০-২৫ বছর ধরে দিতে হবে। এমপিও শিক্ষকদের সচিবালয় অভিমুখেই ভুখা মিছিল। শহীদ মিনারে ফিরে গিয়ে ফের অবস্থান, ক্লাসে ফেরার আহ্বান উপদেষ্টার। সহপাঠী ধর্ষণের প্রতিবাদে মিরপুরে বিউপি শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ। অভিযুক্ত একজন গ্রেফতার, জড়িতদের কঠোর শাস্তি দাবি। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এইভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না, সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো, তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতে। দর্শক আমন্ত্রণ, সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে ১০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির অনুমান করছে বিজিএমইএ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠনটির নেতারা। বলেছেন বিমানবন্দরের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে হবে সরকারকে। এদিকে কার্গো কমপ্লেক্সের আগুন নির্বাপনে বিলম্বের অভিযোগ আমলে নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেছেন আগামী ৩ দিন সব নন শিডিউল ফ্লাইটের ভ্যাট ট্যাক্স মওকুফ করা হবে। দুপুর ১:২০টায় লাগা আগুন জ্বলছে রাত ৯টা পর্যন্ত। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীর প্রায় ৮ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। রোববার সকালেও বিমানবন্দরের আকাশে দেখা যায় কালো ধোঁয়া। তা ঘিরেই ছিল দিনভর ফায়ার সার্ভিস কর্মীদের ব্যস্ততা আর ছোটাছুটি। এদিন সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায়। অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। পরিকল্পিতভাবেই দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনৈতিক অচল করার একটি নীল নকশার অংশ এটা হইতে পারে। এমন আশঙ্কা বাংলাদেশের বাণিজ্য, নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি সৃষ্টি করছে। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন বিজিএমইএর প্রতিনিধিরা। সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন আগুন নির্বাপনে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয়
এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। উপদেষ্টা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চেষ্টা চলছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নিয়ে এদিকে প্রায় 27 ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুন পুরোপুরি নেভানো হয়েছে। কার্গো কমপ্লেক্সে প্রত্যক্ষ বা পরোক্ষ ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আগুন নির্বাপন হলেও ঘটনাস্থলে 4টি ইউনিট থাকবে বলেও জানিয়েছেন তিনি। এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। তা যাই হোক, আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনও রিলিজ করছে। দর্শক, বিমানবন্দরে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি যুক্ত রয়েছেন তিনি। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। রিয়াজ, একটু বিস্তারিত জানতে চাই, ফ্লাইট শিডিউলের বিপর্যয় কতটা কাটিয়ে ওঠা গেল সেটি একটু জানাবেন। একসাথে জানতে চাই বিমানবন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে ফিরেছে কিনা, কি দেখছেন মূলত আপনি সেখানে? যদি বলি ফ্লাইট শিডিউল, সেটি আসলে কিছুটা সময় লাগবে এবং যেহেতু বিমান পরিবহন পর্যটন উপদেষ্টা তিনি বলেছেন যে আগামী 3 দিন পর্যন্ত যারা অনির্ধারিত যেসব ফ্লাইটগুলো রয়েছে যেখানে অবতরণ করবে তাদেরকে শুল্ক যে সুবিধা সেই সুবিধাটি দেওয়া হবে, অর্থাৎ শুল্কমুক্তভাবে তারা এখানে তাদের যে বিমান ওঠানামা সেটি কার্যক্রম সেটি পরিচালনা করতে পারবে না। আর পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রম এখন স্বাভাবিকই আমরা দেখেছি। এর আগে একেবারে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 আমরা দেখেছি, সেখানে যে অন্যান্য যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো ওঠানামা করছে এবং কোনো ধরনের সমস্যা আর এখন নেই বলে মনে হচ্ছে। বা পাশাপাশি এখানে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মচারী এখানে ছিলেন, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। তারা বলছেন যে নিয়মিত যে অপারেশন সেটি এখন পরিচালিত হচ্ছে, তবে কিছুটা সময় লাগবে। একেবারেই সম্পূর্ণ স্বাভাবিক হতে আসলে কিছুটা সময় লাগবে, যেহেতু বেশ কয়েক ঘন্টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ছিল এবং শিডিউলগুলো বিপর্যয় ছিল, সেই কারণে সেটি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগতেই পারে। আর এখন আপনি যে পরিস্থিতিটি দেখতে যাচ্ছেন, এখন এই যে অবস্থা, এখনও ধোঁয়া উঠছে, অর্থাৎ প্রায় 28 থেকে 30 ঘন্টা পরেও ধোঁয়া বেরোচ্ছে। যদিও বিকেল 4টার দিকে তারা একেবারেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছেন, অর্থাৎ অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি তারা বন্ধ ঘোষণা করেছেন। তারপরে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ভিতরে আসলে যে পরিমাণ অগ্নি ডিটেক্টর এবং প্রোটেকশন থাকার কথা ছিল সেটি ছিল না, এবং সেই কারণে তাদেরকে আগুন অতি দ্রুত ছড়িয়েছে এবং সেখানে তারা অগ্নি নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি খুব দ্রুত সময়ের মধ্যে তারা আনতে পারেনি। পাশাপাশি বেশ কিছু স্টিলের স্থাপনা রয়েছে, সেসবগুলোর কারণে তাপ খুব বেশি পরিমাণে তাপ ধারণ করায় সেটি বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে এবং পাশাপাশি অন্যান্য সংস্থা যারা কাজ করছে তাদেরকে। তবে একটি অভিযোগ এখানে ছিল যে আগুনটি এত দ্রুত কীভাবে ছড়ালো এবং ফায়ার সার্ভিস খুব তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে কিনা এটি নিয়ে তিনি স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে ফায়ার সার্ভিসের কোনো ধরনের কার্পণ্য করেন এবং তাদেরকে ভেতরে প্রবেশের যে বাধার যে অভিযোগটি রয়েছে সেটিও তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে তারা যতক্ষণে এসেছেন ঠিক ততক্ষণে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন এবং এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। তবে কী কারণে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা রিপোর্ট দিলেই বিস্তারিত জানা যাবে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রিয়াজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি।
প্রতীক পছন্দের শেষ দিন কমিশনের সাথে আলোচনা শেষে কথা জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসির আচরণ কার্যক্রমে মধ্যযুগীয় স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ দলটির। এই কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও জানানো হয় শঙ্কা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম বলেছেন, আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না। রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এরই মধ্যে প্রতীক নিয়ে ইসির সাথে চলছে টানাপোড়েন। কয়েক দফায় দেয়া হয় চিঠি, হয়েছে বৈঠকও। সুরাহা না হয় রোববার প্রতীক বাছাইয়ের শেষ দিন সকালে আবারও কমিশনে আসে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করেন ইসি সচিবের সাথে। বৈঠক শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের অভিযোগ, প্রতীক নির্ধারণের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে কমিশন। বলেন, কোনোভাবেই শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। দলটির নেতাদের দাবি, দুটি দল ও প্রতিষ্ঠান মিলে ইসিকে 4 ভাগ করে যার যা সুবিধা মতো নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন কার্যক্রম, প্রকল্প নিবন্ধনে দুর্নীতির আশ্রয় নিয়েছে ইসি। আছে স্বজনপ্রীতির অভিযোগও। অদৃশ্য শত্রুর হাত থেকে ইসিকে মুক্ত করার কথা বলেন তারা। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন। নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। তারা এই গণিমতের মালগুলা রেখে গিয়েছিল, সেই গণিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামাত সবাই গণিমতের মালগুলো ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি 1 ভাগ নিয়েছে, বিএনপি 1 ভাগ নিয়েছে, জামাত 1 ভাগ নিয়েছে। কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। এর আগে সিলেট পুলিশ লাইন্সে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেয়া যাচ্ছে না। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। কমিশনার বলেন, এবার আর অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার সুযোগ নেই। বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশন সেটিকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতি দাবির আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই উল্লেখ করেছেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, সৃষ্টিকর্তা এবং জনগণ কখনো অসৎ, সুবিধাবাদী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে না। নাহিদ দাবি করেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ইচ্ছাকৃতভাবে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন ডিজাইন করা হয়েছিল। নাহিদ ইসলাম বলেন, জামাত সংকীর্ণ দলীয় স্বার্থ হাসিলের জন্য পিআরকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, এটি ছিল কারচুপি। জামাত কখনো সংস্কার চায়নি বলেও মত এনসিপি আহ্বায়কের। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আংশিক বক্তব্যের বিভিন্ন অপব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকার। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শতাধিক জুলাই যোদ্ধা পরিচয় দানকারী। এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। শনিবার জিয়া উদ্যানে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের নামে সেদিন কিছু শৃঙ্খল লোক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সালাউদ্দিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সমালোচনা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন।
এমন প্রেক্ষাপটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে তুলে ধরেন নিজের অবস্থান। জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের সম্মানহানি না হয়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোনো রকমের কোনো কলঙ্ক, দাগ স্থাপন হোক, সেটা আমরা কখনোই চাইতে পারি না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। মাত্র 36 দিনের 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান। আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে, এই নীতি, এই পলিসি থাকলে কখনোই গণতন্ত্র ফলপ্রসূ হবে না। সেই স্পিরিট লালন করে মবক্রেসি থেকে আমাদের সরে আসতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বানও জানান রিজভী আহমেদ। নানা জায়গায়, নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে, তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ ও গণভোট, পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি বাস্তবায়নের চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনার রাজনৈতিক দলগুলো। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহর এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণ আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে শুধু তার ভিত্তিতেই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। এ সময় তিনি সহিংসতা ও জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানিয়েছেন। জুলাই সনদে সই করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। সংসদ ভবনের এলডি হলে আনুষ্ঠানিকভাবে সনদে সই করে তারা। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। নতুন রাষ্ট্র সংস্কারের সাথেও জড়িত থাকবে তারা। দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব সবার। চলতেই থাকবে। ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া 30টি রাজনৈতিক দলের মধ্যে শুক্রবার জুলাই সনদ সই করে 24টি রাজনৈতিক দল ও জোট। কয়েকটি ইস্যুতে আপত্তি থাকায় বাকিরা বিরত থাকে। প্রথমে জুলাই সনদে উল্লেখ ছিল সংবিধানের অনুচ্ছেদ 150-এর 2 বিলুপ্ত করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না। বিলুপ্তি এবং সপ্তমটি নিয়ে আপত্তি ছিল গণফোরামের। তখনই বিষয়টি পর্যালোচনায় নেয় কমিশন। পরে সংশোধন করে লেখা হয়, সংবিধানের অনুচ্ছেদ 150-এর 2 সংবিধান করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের জুলাই সনদ সই করে সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে 4 মূলনীতি থাকলে পূর্ণতা পেত। 4 মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই 4টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। বাংলাদেশে আজকে সমস্ত দলগুলোর মধ্যে যে তারা যে একটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে অভূতপূর্ব। গত 54 বছরে যেটা আমরা পারি নাই, সেটা ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে বর্তমান সরকার সেটা করেছে। এই দলিল ঐক্যমত্য কমিশনের নয়, এটি সবার রাজনৈতিক অঙ্গীকার, বলেন আলী রিয়াজ। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র।
স্বাক্ষর যারা এখন পর্যন্ত করেননি বা করার জন্য অপেক্ষা করছেন তারা এর মধ্যে আছেন। এই দলিলের মধ্যে তাদের মত পথ প্রতিফলিত হয়েছে। এই দলিলের তারা অংশীদার। জুলাই সনদ সই করায় কমিশন এবং গণফোরামকে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। অনুমোদন দিল এবং লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদে ভালো কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে আবারও স্বৈরাচার সৃষ্টি হতে পারে, এমনটা ভাবছেন সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দলগুলোর কার্যকর অঙ্গীকার আদায়ে অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত্য কমিশন অনেকটাই ব্যর্থ বলে মনে করেন তারা। বলছেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানই এর বড় প্রমাণ। একই বিষয়ে চূড়ান্ত খসড়া এবং স্বাক্ষরিত সনদে দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। অনিশ্চয়তা, উৎকণ্ঠা, হামলা, সংঘর্ষের পথ পেরিয়ে স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ। তবে সংলাপে অংশ নেয়া ৩৩ দলের মধ্যে সনদে স্বাক্ষর করেছে ২৪টি। সনদে বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকায় অনুষ্ঠানে যায়নি গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দল এনসিপি। স্বাধীনতার ঘোষণাপত্র সনদে না থাকায় বামপন্থী ৪ দলও যায়নি অনুষ্ঠানে। এমন বিভেদের মাঝে সনদ স্বাক্ষরিত হলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একে বাংলাদেশের নবজন্ম হিসেবে দেখছেন। এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও তা নতুন বাংলাদেশ গড়ার কার্যক্রমকে কতটা এগিয়ে নেবে এ নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের। ভালো কথা লিখলে যদি দেশ ভালো হয়ে যেত, তো দুনিয়াতে কোনো খারাপ দেশ থাকতো না। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, সংবিধান বিশেষজ্ঞরা এসে রাশিয়ান রিপাবলিকের নতুন সংবিধান রচনায় সাহায্য করলো। তারা খুব সুন্দর সংবিধান পাশ করলো 1993 সালে। তো এখন 30 বছর পরে ওই সংবিধানের ফলাফল কি? পুতিন। খসড়া ও স্বাক্ষরিত সনদে একই বিষয়ে দুই অবস্থানের সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ঘোষণাপত্র প্রথমে না রাখা নিয়ে। বলা আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে উচ্চ কক্ষের 2/3 মেজরিটি লাগবে, কিন্তু এই জুলাই সনদে কিন্তু ওনারা সবাই এগ্রি করছেন হচ্ছে সিম্পল মেজরিটি। তো ওনারা যখন লিখছেন তখন এই 2/3 আর সিম্পল এই চেঞ্জটাও কিন্তু করেন। জুলাই সনদে বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার কথা বলা আছে, তার ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করব। আপনি এই কথা বলছেন, আবার 150-এর 2-এ 7ম তফসিলে যে মুজিবনগর ঘোষণাপত্র ছিল সেটাকে আপনি বাদ দেওয়ার কথা বলছেন। তো দুটি জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। জুলাই সনদটা কি সংবিধানের উপরে হবে? ওইটাই যদি হয় তাহলে তো আর সংবিধানের জায়গায় থাকবে না। এইটা ৭১ আর ২৪ করে মুখোমুখি দাঁড় করালে দেশটার আগামী ভবিষ্যৎ খুবই অস্থিতিশীল। তবে সমালোচনা সত্ত্বেও শীর্ষ দলগুলোর এক হয়ে সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন সব দলকে যৌক্তিকভাবে ঐক্যমতে আসতে হবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। যে আগামী সংসদ যেটা নির্বাচিত হয়ে আসবে তার 2টা ভূমিকা থাকবে। সো লেটস সে প্রথম 60 ডেজ বা 90 ডেজ সে গণপরিষদের ভূমিকা পালন করবে, এই একই সময়ে সে সরকারের ভূমিকাও পালন করবে। যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক পাওয়ার দিই, যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। গণভোট সারা দুনিয়াতে দ্বিতীয় ধাপে হয়। প্রথমে নির্বাচিত প্রতিনিধিরা একটা পক্ষে ভোট দিল, তারপরে কিছু। আমাদের ওইটা সব দুনিয়ার প্রচলিত সব রীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আমরা উদ্ভট আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি, তাহলে তো খেসারত আমাদের আরও 20-25 বছর ধরে দিতে হবে। সনদ বাস্তবায়ন নিয়ে সামনে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। দেশে অস্থিতিশীলতাটা বাড়বে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষকদের 5% এবং সর্বনিম্ন 2,000 টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব তাই করেছে, কিন্তু অসন্তুষ্ট শিক্ষকরা 3 দফা দাবিতে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল বের করেন। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন সোমবার শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয়করণ আন্দোলন ঐক্যজোট।
শিক্ষকদের স্লোগানে স্লোগানে যেন কাঁপছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। অধিকার আদায়ে গত ৮ দিন ধরে এখানেই খোলা আকাশের নিচে আছেন জাতি গড়ার কারিগরেরা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫% চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে গত ১২ অক্টোবর থেকেই শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান। এই অবস্থায় রোববার বাড়ি ভাড়া ৫% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন জারি করলে তা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। একদম ৭ সমুদ্র পাড়ি দিয়ে আমরা ঢাকা রাজপথে এসেছি ৫%-এর জন্য নয়। আমরা টিচার, আমরা জয়েন করার পর আমাদের বেতন হচ্ছে ১২,৫০০ টাকা। এই বাজারে ১২,৫০০ টাকা বেতনে কেউ চলতে পারে? এবং আমাদের যে চিকিৎসা ভাতা ১৫০০, এ ব্যাপারে কোনো উল্লেখ নাই। জাস্ট এটা একটা সঠিক ন্যায্য অধিকারের আন্দোলনকে দাবায় দেওয়ার জন্য কাজটা করেছে। এই প্রজ্ঞাপন আমরা কখনোই মেনে নেব না। আমরা এটা প্রত্যাখ্যান করেছি এবং আমরা ২০% না নিয়ে আমরা বাড়ি ফিরে যাব না। এদিকে শিক্ষকরা যখন এই প্রজ্ঞাপনে মর্মাহত, তখন এতেই সন্তুষ্ট হয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। অনেক জায়গাতেই চলছে, যে সমস্ত জায়গায় ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সাথে শিক্ষক সমাজ তারা আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস তারা শুরু করেন। বিকেল ৩টার দিকে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল নিয়ে বের হন শিক্ষকরা। তবে মাজার গেটের সামনে এসে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। ১ ঘন্টা সেখানেই অবস্থানের পর শহীদ মিনারে ফিরে আসে মিছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারের বেদি ছাড়বেন না শিক্ষকরা, সেই হুঁশিয়ারি তাদের। সেখান থেকেই ঘোষণা করেন পরবর্তী কর্মসূচির। আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমার অনশন দিকে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সহপাঠীকে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তাদের। এসব দাবিতে বিক্ষোভ মিছিল এবং মিরপুর ১০ গোলচত্বরে অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় গ্রেফতারের অন্যতম আসামি মিঠু বিশ্বাসের 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো নেমে আসে সড়কে। রোববার সকাল 11টায় মিরপুর 12 সড়কে অবস্থান নেন তারা। দাবি জানান সহপাঠীকে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের। বলেন ক্যাম্পাসের ভেতরে বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাভার রুটে আমাদের বাস লাগবে আর ধর্ষকদের দাবি নিশ্চিত করতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এইভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না। সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। সেক্ষেত্রে আগে আমাদের ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। এখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থীর মিছিলে ছিল ন্যায় বিচারের স্লোগান। উই নিড জাস্টিস। ঠিক আছে, সো আমি সরকারকে বলবো, আমি মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনারা এর এগেনস্টে ইফেক্টিভ মেজার গ্রহণ করুন। সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না। অবশ্যই তারা যদি তাদের আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো, তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতো এবং সমাধান করা যাবে বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে যে যা হচ্ছে ওগুলোর এগেইনস্টে তো কোনো কিছু নাও হচ্ছে না, এটাই আমাদের সমস্যা। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে মিছিল যায় মিরপুর 10 নম্বর গোল চত্বরে। সেখানে তাদের অবস্থানের কারণে রাস্তার এক পাশে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামে এক আসামিকে ধরেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকনি পাড়া থেকে মামলার এই 3 নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গত 14 অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 40 জন। বিকেলে সদরের নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে। সংঘাতের জন্য একে অন্যকে দুষছে দুপক্ষ। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আসরের নামাজের পর মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে শিবির। এ সময় বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় তারা। এতে অন্তত 15 নেতাকর্মী আহতের দাবি দলটির নেতাদের। অন্যদিকে শিবির নেতারা জানিয়েছেন, কাশেম বাজার জামে মসজিদে শনিবার তারা দারসুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে। এতে যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এর প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে শিবির। সংগঠনটির নেতাদের অভিযোগ, আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এই ঘটনায় অন্তত 25 নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছে শিবির। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন 4 ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন সিএনএফ এজেন্টরা। বন্দরে সেবা খাতে অতিরিক্ত ট্যারিফ আরোপ সংকটের সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। ট্যারিফ বৃদ্ধির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমেও। ট্যারিফ সমস্যার সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নেবে বলছে বন্দর কর্তৃপক্ষ। গত 15 অক্টোবর থেকে বন্দরের 52টি খাতে 41% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করা হয়। এদিকে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য পরিবহনের ধর্মঘট প্রত্যাহার করেছেন প্রাইম মুভার চালক শ্রমিকরা। চলাবস্থা নিরসনে দুপুরে পরিবহন মালিকদের শ্রমিকদের সাথে বৈঠকে বসেছে বন্দর কর্তৃপক্ষ। বর্ধিত প্রবেশ ফি আদায়ে স্থগিত করার কর্মসূচি প্রত্যাহার করেন তারা। দর্শক, বরিশাল মহাশ্মশানে চলছে দীপাবলি উৎসব। সেখানে আছেন সহকর্মী কাউসার হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। কাউসার, সার্বিক আয়োজন আপনি কেমন দেখছেন? ভক্তরা মূলত কি বলছেন? তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে। আপনার মাধ্যমে সেই দৃশ্য আমরা যমুনা টেলিভিশনের দর্শকদেরকেও দেখাতে চাই। ভূ চতুর্দশী অর্থাৎ কালী পুজোর আগের দিন, এবং এই ভূ চতুর্দশীতে বরিশালের যে মহাশ্মশান রয়েছে সেখানে দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। যদিও উৎসব বলা হলেও আসলে এটি উৎসব নয়। এখানে বরিশাল মহাশ্মশানে যাদেরকে সমাহিত করা হয়েছে, যাদের পূর্বপুরুষরা বা আত্মীয় স্বজনরা এখানে সমাহিত আছেন, তাদের স্মরণে বা তাদের আত্মার মাগফিরাত কামনায় বা শান্তি কামনায় এখানে তাদের স্বজনরা আসেন এবং আজকের এই দিনে তারা তাদের যে সমাধি স্থল আছে সেখানে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোয় আলোকিত করে তোলেন। এবং এখানে যারা আসলে সমাহিত আছেন তাদের জীবিত থাকা অবস্থায় যেসব খাবার পছন্দ করতেন, সেই খাবারও কিন্তু এই তাদের যে সমাধি আছেন সেখানে পরিবেশন করা হয়। এবং আজ সারা রাতি এই দীপাবলি উৎসব চলবে এবং শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও, ভারত থেকেও এখানে অনেকে আসছেন এই দীপাবলি উৎসবে অংশ নিতে। এবং এই দীপাবলি উৎসব যাতে শান্তি শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ কাউসার আমাদের সাথে যুক্ত হবার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে প্রায় 20 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া 80 কোটি 50 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। আপনারা একবার বুকে হাত দিয়ে বলেন, বরিশালের রাজনীতিতে দীর্ঘ 4 দশকের প্রভাবশালী নাম আবুল হাসনাত আবদুল্লাহ। তার এই ক্ষমতার উৎস ছিল গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই হিসাবে প্রভাব খাটিয়ে বরিশাল অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণের পাশাপাশি হাসনাত জমি দখল, টেন্ডার ও কমিশন বাণিজ্য করেছেন। এমনকি দলীয় এমপি মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। দুদকের সর্বশেষ অনুসন্ধানে তার ও পরিবারের বিরুদ্ধে পাওয়া গেছে এসব অভিযোগের প্রমাণ। হাসনাত আবদুল্লার বিরুদ্ধে 20 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি পাওয়া গেছে 80 কোটি 50 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য। সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 19 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেন 80 কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগ এবং মানি লন্ডারিং এবং অসৎ ঘুষ দুর্নীতির সংগঠনের মাধ্যমে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশনে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুদক একটি মামলা দায়ের করেছে। এদিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জমি দখলের মাধ্যমে সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা দুর্নীতি দমন কমিশন অনুমোদন দিয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গাজা যুদ্ধকে দ্য ওয়ার অফ রিডেম্পশন বা পুনরুদ্ধারের যুদ্ধ নাম দেওয়ার প্রস্তাব করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই প্রস্তাব দিয়েছেন। বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এই প্রস্তাবের বিস্তারিত ব্যাখ্যা দেন নেতানিয়াহু। বলেন, 7 অক্টোবরের ভয়াবহ হামলার পর গাজা যুদ্ধের সূত্রপাত ঘটে। হামলার জবাব দিতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। নিজেদের স্বাধীনতা এবং ভূমি পুনরুদ্ধারের জন্যই এই অভিযান বলে দাবি করেন নেতানিয়াহু। হামলার জবাব পাল্টা হামলা দিয়েই করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধের নাম পরিবর্তন করে পুনরুদ্ধারের যুদ্ধ রাখার প্রস্তাব দিয়েছি। 7 অক্টোবর ভয়াবহ বিপর্যয়ের পর আমরা দ্রুততার সাথে আবারও ঘুরে দাঁড়িয়েছি। এর জবাবে শত্রুকে ভয়ঙ্কর এক যুদ্ধ ফেরত দিয়েছি। এটা ছিল আমাদের জাতির মুক্তির যুদ্ধ। এটি সরাসরি ইসরায়েলের স্বাধীনতা যুদ্ধের একটি অংশ। দুর্ধর্ষ এক ডাকাতের শিকার হল ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়াম। মাত্র 4 মিনিটে হয় নজিরবিহীন এই ঘটনা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকালে প্যারিসের জাদুঘরটিতে অনুপ্রবেশ করে 3 মুখোশধারী ব্যক্তি। একটি পণ্যবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে পৌঁছায় তারা। সাথে ছিল কয়েকটি ছোট ইলেকট্রিক করাত। মিউজিয়াম থেকে 9টি গয়না চুরির পর একটি স্কুটারে করে পালিয়ে যায় তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া গয়নাগুলো সম্রাট নেপোলিয়ন যুগের রাজকীয় অলংকারের অংশ ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সারাদিনের জন্য জাদুঘর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।